হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের ভিডিওতে স্থিতিশক্তি নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করেছিলাম। গতিশক্তির ব্যাপারটা কী ছিল? গতির জন্য কোনো বস্তু যে কার্য করার সামর্থ্য অর্জন করে বা গতির জন্য কোনো বস্তুর মধ্যে যে একটা শক্তির সৃষ্টি হয় সেটা গতিশক্তি। তাহলে কোনো কোনো সময় কোনো বস্তু স্থির অবস্থাতেও তার মধ্যে কার্য করার সামর্থ্য সৃষ্টি হয়, ঠিক আছে? তখন তাকে সেটা বলা হবে কি? স্থিতিশক্তি। কখন কখন সেটা হয়? যদি কোনো একটা বস্তুকে তুমি তাকে আকারের পরিবর্তন করলে, আকারের পরিবর্তন বলতে তোমার হচ্ছে কি টেনে তাকে প্রসারিত করলে, তখন কী হবে? সে আবার আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে, সেই সময় সে কিছু পরিমাণ কার্য করবে, ঠিক আছে? তা তুমি যে টেনে প্রসারিত করছো, আকৃতি পরিবর্তন করছো, তার জন্য তার মধ্যে একটা কার্য করার সামর্থ্য সৃষ্টি হয়। আর একটা সময় হতে পারে তোমার যখন কোনো একটা বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে তুমি ওপর দিকে তুলছো, ঠিক আছে? তোলার পর তুমি ওপর থেকে আবার কী হলো, ওপর থেকে তুমি বস্তুটাকে ছেড়ে দিলে, তাহলে বস্তুটা অটোমেটিক কী হবে? নিচের দিকে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে তার মধ্যে কী হচ্ছে, তুমি যখন বস্তুটাকে ওপর দিকে অভিকর্ষের বিরুদ্ধে তুলছো, তাহলে তার মধ্যে একটা কার্য করার সামর্থ্য তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে এই ধরনের শক্তিকে বলা হচ্ছে কি? স্থিতিশক্তি, ঠিক আছে? তাহলে স্থিতিশক্তি সংজ্ঞা অনেক সময় পরীক্ষার সময় আসে, তাহলে সংজ্ঞাটা কী লিখতে হবে তা দেখো। তাহলে স্থিতিশক্তি তাহলে কোনো বস্তুর আকারের আকৃতির পরিবর্তনের জন্য বা অবস্থান পরিবর্তনের জন্য, অবস্থান মানে কি? অভিকর্ষের বিরুদ্ধে যে ওপর দিয়ে তুলছি সেটা অবস্থান পরিবর্তনের জন্য কোনো বস্তুর মধ্যে বা তার মধ্যে যে কার্য করার সামর্থ্য সৃষ্টি হয় বা যে কার্য করার সামর্থ্য অর্জন করে, বস্তুর যে কার্য করার সামর্থ্য অর্জন করে, ঠিক আছে? কী হয়? তাকে স্থিতিশক্তি বলে বা ইংরেজিতে পোটেনশিয়াল এনার্জি বলে, ঠিক আছে? দেখো একটা উদাহরণ দিই, তাহলে আরও বুঝতে পারবে। তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকেই জানো গুলতির মধ্যে কী থাকে? রাবারের দড়ি থাকে। তুমি কী করো? তুমি ওই রাবারের দড়িটাকে টেনে প্রসারিত করো, ঠিক আছে? মানে আকৃতি পরিবর্তন করছো, দিয়ে যখন ছেড়ে দেবে কী হবে? ওই গুলতিটার মধ্যে যে ঢিলটা ছিল বা বস্তুটা ছিল সেটা অনেক দূরে গিয়ে নিক্ষিপ্ত হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কী হয়? তুমি যে কার্য করলে, ওই রাবারের দড়িটাকে টেনে প্রসারিত করলে, সেই কার্যটা কী হচ্ছে? ওই রাবারের দড়ির মধ্যে স্মৃতিশক্তি হিসাবে সঞ্চিত হয়ে যায়, ঠিক আছে? ওই স্মৃতিশক্তিটাই কী হচ্ছে? পরবর্তীকালে ওই গতিশক্তিতে রূপান্তরিত হয়ে ওই ঢিলটাকে অনেক দূরে গিয়ে নিক্ষেপ করে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কী হচ্ছে? তুমি যে আকারের পরিবর্তন করলে, তার জন্য ওই বস্তুটার মধ্যে, রাবারের দড়িটার মধ্যে একটা কার্য করার সামর্থ্য তৈরি হলো, ঠিক আছে? যার জন্যই বস্তুটাকে অনেক দূরে গিয়ে নিক্ষেপ করছে। তাহলে এই ধরনের শক্তিটাকে বলা হচ্ছে কি? স্থিতিশক্তি। তো অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে কী হয়? কোনো একটা বস্তুকে তুমি ওপর তুলছো, ওপর তোলার সময় তুলতে তুলতে কী হয়? তার মধ্যে একটা কার্যকর সামর্থ্য তৈরি হয়ে যায়। যখন ওপর থেকে তুমি বস্তুটাকে ছেড়ে দেবে, অটোমেটিক সেটা নিচে দিয়ে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে? তুমি যে অভিকর্ষের বিরুদ্ধে বস্তুটাকে তুলছো, তার জন্য তুমি কিছু কার্য করছো, সেই কার্যটাই কী হচ্ছে? ওই বস্তুটার মধ্যে স্মৃতিশক্তি হিসাবে সঞ্চিত হয়ে যায়। ওই স্মৃতিশক্তিটাই পরবর্তীকালে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে কী হয়? বস্তুটা নিচে পড়ে যায়, ঠিক আছে? তাহলে এই ধরনের শক্তিগুলোকে বলা হচ্ছে কি? স্থিতিশক্তি। এই স্থিতিশক্তি আবার দুই প্রকারের। দেখো কী কী প্রকারের হয় এই স্থিতিশক্তি? স্মৃতিশক্তি হচ্ছে কি দুই প্রকারের। একটা হচ্ছে কি স্থিতিস্থাপক স্মৃতিশক্তি,
ঠিক আছে। আরেকটা হচ্ছে কি অভিকর্ষীয় স্মৃতিশক্তি। অভিকর্ষীয় অভিকর্ষীয় স্মৃতিশক্তি। অভিকর্ষীয় স্মৃতিশক্তি। অভিকর্ষীয় স্মৃতিশক্তি। ঠিক আছে। তাহলে এই যে তোমার যেটা বললাম একটু আগে, এই আকারের পরিবর্তনের জন্য, আর একটা কী বললাম, অবস্থান পরিবর্তনের জন্য। যেটা আকারের পরিবর্তনের জন্য যে স্মৃতিশক্তি সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি স্থিতিস্থাপক স্মৃতিশক্তি। আর অবস্থান পরিবর্তনের জন্য যে কার্যকর সামর্থ্য অর্জন করছে তাকে বলা হচ্ছে কি অভিকর্ষীয় স্মৃতিশক্তি। মানে এই সংজ্ঞাটাকেই দুটোকে ভাগ করা হয়েছে আর কি। ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে কি আকারের পরিবর্তনের জন্য বা আকৃতির পরিবর্তনের জন্য। আকারের পরিবর্তনের জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে। ঠিক আছে, কোনো বস্তু বা সংস্থা লিখে দেবে যে কার্য করার সামর্থ্য অর্জন করে তাকে হচ্ছে অভিকর্ষ স্মৃতিশক্তি। এই স্থিতিস্থাপক স্মৃতিশক্তি যেমন ধরো উদাহরণ দিচ্ছি, দেখো একটা উদাহরণ দেখো, যেমন হচ্ছে কি ওই যে রাবারের গুলতি, রাবারের গুলতি হচ্ছে কি রাবারের গুলতিটা হচ্ছে কি রাবারের গুলতি। রাবারের গুলতিতে কী হচ্ছে, ওই রাবারটাকে টেনে বাড়ালে কি আকৃতি পরিবর্তন হচ্ছে, তার ফলে তার মধ্যে কার্যকর সামর্থ্য অর্জন করছে, যে বস্তুটাকে কী হচ্ছে অনেক দূরে নিক্ষেপ করছে। রাবারের গুলতি থেকে কোনো ঢিল বা যে বস্তু যেটা বললাম আর কি, পাথরের টুকরো নিক্ষেপ। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে কি স্থিতিস্থাপক স্মৃতিশক্তির উদাহরণ। আর অভিকর্ষণ হচ্ছে কি অভিকর্ষের বিরুদ্ধে ওপর দিয়ে কোনো বস্তু তুললা, তা হচ্ছে কি অবস্থান পরিবর্তনের জন্য, অভিকর্ষের বিরুদ্ধে অবস্থানের পরিবর্তনের জন্য। লেখো অবস্থান মানে কি অভিকর্ষের বিরুদ্ধে, অভিকর্ষের বিরুদ্ধে মানে ওপরের দিকে, অভিকর্ষের বিরুদ্ধে অবস্থান পরিবর্তন অনেক রকম হতে পারে। একটা তুমি পাশাপাশি সরিয়ে দিলে, মাটি ভূপৃষ্ঠ বরাবর পাশাপাশি সরিয়ে দিলে, সেক্ষেত্রে কিন্তু স্মৃতিশক্তি সেরকম সৃষ্টি হবে না। একমাত্র অভিকর্ষের বিরুদ্ধে অবস্থান পরিবর্তন হলেই তবেই সেটা হচ্ছে কি স্মৃতিশক্তি সৃষ্টি হবে। তাই অভিকর্ষের বিরুদ্ধে লিখতে হবে, অভিকর্ষের বিরুদ্ধে কোনো বস্তুর অবস্থান কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে। ঠিক আছে, এতে কোনো বস্তু বা সংস্থা অর্জন করে। ঠিক আছে, সেটা হচ্ছে কি অভিকর্ষীয় স্মৃতিশক্তি। যেমন উদাহরণ দেখো, আমি দিচ্ছি উদাহরণ একটা দিচ্ছি, দেখো যেমন কোনো একটা বস্তুকে কোনো একটা বস্তু মনে এইটা মনে করো, এটা মনে ভূপৃষ্ঠ আছে, এটা ভূপৃষ্ঠ, এখান থেকে বস্তুটা ছিল, সেটা উপরের দিকে তোলা হলো, এই জায়গায় তোলা হলো। ঠিক আছে, এই জায়গায় তোলা হলো। তাহলে এইখান থেকে এতটা উচ্চতা কত, এতটা উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে, এতটা উচ্চতা হচ্ছে এইচতে তোলা হলো। তাহলে এখান থেকে তুমি যখন এই পজিশন থেকে তুমি যখন বস্তুটাকে ছেড়ে দেবে, তাহলে কী হবে, সে আবার নিচের দিকে অটোমেটিক নেমে যাবে। তাহলে এই যখন বস্তুটাকে তুমি যখন ওপর দিকে তুলছো, তখন তোলার জন্য কি হচ্ছে, অভিকর্ষের বিরুদ্ধে তোমাকে একটা কার্য করতে হচ্ছে। সেই অভিকর্ষের বিরুদ্ধে যে কার্যটা করছো, সেই কার্যটাই এর মধ্যে স্মৃতিশক্তি হিসাবে সঞ্চিত হয়ে যায়। সেই স্মৃতিশক্তির জন্য কী হচ্ছে, যখন তুমি ওপর থেকে ছেড়ে দিচ্ছ, এটা অটোমেটিক নিচের দিকে নেমে আসছে, কারণ কার্য করছে। ঠিক আছে, তাহলে এই ধরনের শক্তিটাকে বলা হচ্ছে কি অভিকর্ষীয়
স্মৃতিশক্তি। তাহলে এই অভিকর্ষের স্মৃতিশক্তির আমরা পরিমাপ করতে পারি, তার মধ্যে কী পরিমাণ অভিকর্ষের স্মৃতিশক্তি সঞ্চিত হলো, ঠিক আছে, সেটা আমরা পরিমাপ করতে পারি। কীভাবে পরিমাপ করতে পারি? তাহলে যখন বস্তুটাকে তুমি যখন ওপর দিকে তুলছো অভিকর্ষের বিরুদ্ধে, তাহলে কী হয়, এই বস্তুটা যেটা আছে, এই যে বস্তুটা, এই বস্তুটার যে ওজন, ঠিক আছে, ওজন হচ্ছে কিন্তু ওটা ওজন, ওজন মানে হচ্ছে কি অভিকর্ষীয় বল, এটা মানে অভিকর্ষীয় বল, মানে পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটা ওজন। তাহলে ওজনটা হচ্ছে বা অভিকর্ষীয় বল, ঠিক আছে, অভিকর্ষীয় বল। তাহলে এই ওজনটা সবসময় কী করে, নিচের দিকে কাজ করে। তাহলে এই ওজনের বিরুদ্ধে তোমাকে কার্য করে বস্তুটাকে ওপর দিকে তুলতে হচ্ছে, ঠিক আছে। তাহলে কী পরিমাণ তুমি বল প্রয়োগ করছো, এই ওজনের সময় বল প্রয়োগ করলে কী হয়ে যাবে, বস্তুটা ওপর দিকে উঠে যাবে, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে কী পরিমাণ কার্য করতে হচ্ছে, তাহলে কার্য দেখো এখানে অভিকর্ষে যে কৃতকার্য, তাহলে এক্ষেত্রে দেখো এই ওজন মানে কি এম ইন্টু জি। কেন এম ইন্টু জি বলছি, তাহলে এখানে যে যখন বস্তুটাকে উপরে তুলছো সেক্ষেত্রে তাহলে অভিকর্ষের বিরুদ্ধে বস্তুটিকে ওপর দিকে তোলার সময় বস্তুটিকে ওপরের দিকে তাহলে তোলার সময় কৃতকার্যটা হচ্ছে কি, ওই বস্তুতে সঞ্চিত স্থিতিশক্তি। মানে বস্তুটাকে তুমি যখন ওপর দিকে তুলছো তার জন্য যে কাজটা করছো সেটাই হচ্ছে কি বস্তুটার মধ্যে স্মৃতিশক্তি হিসেবে সঞ্চিত হয়ে যায়। তাহলে এই স্মৃতিশক্তির পরিমাণটা আমরা নির্ণয় করব। তাহলে কৃতকার্য মানে এখানে যে অভিকর্ষের বিরুদ্ধে যে কৃতকার্যটা ডাব্লু, সে ডাব্লুটা তার মানে কি, তাহলে অভিকর্ষের বিরুদ্ধে অভিকর্ষীয় বল যেটা আছে, অভিকর্ষীয় বল ইন্টু অভিকর্ষের বিরুদ্ধে বস্তুটা যে উপর সরানো হয়েছে, মানে ওপর দিকে যে সরানো হয়েছে, ইন্টু তাহলে কি হচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে বস্তুর সরণ। কৃতকার্য মানে কি, ডাব্লু সমান কি বল ইন্টু সরণ এফ ইন্টু এস বা এফ ইন্টু ডি, ঠিক আছে। এখানে বল তাহলে কী হচ্ছে, অভিকর্ষীয় বল মানে হচ্ছে কি যে বস্তুটা আছে, যে ওজনটা যেটা আছে এম ইন্টু জি, ঠিক আছে। তাহলে এম ইন্টু জি, বল মানে কি নিউটন দ্বিতীয় সূত্রে কী বলা হয়েছিল যে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ মানে হচ্ছে কি ত্বরণ, তাই তো। নিউটন দ্বিতীয় সূত্র, বল মানে কি বস্তুটার ভর এবং তার মধ্যে যে ত্বরণ সৃষ্টি হয় সেটা গুণফল কি, তুমি যে বলটা গুণ করলে কী হবে, তার মধ্যে যে বলটা প্রযুক্ত হয়েছিল সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রযুক্ত বল মানে কি বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানে ত্বরণ মানে কি অভিকর্ষীয় ত্বরণ, জি মানে হচ্ছে কি অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তাহলে হচ্ছে কি অভিকর্ষীয় বলটা কি হচ্ছে এম ইন্টু জি, ঠিক আছে, এম ইন্টু জি। আর সরণ কতটা হয়েছে, এই যে তুমি যতটা হাইটে তুলেছো এইচ পর্যন্ত তুলেছো, এইচ ইন্টু সরণ হচ্ছে কি এইচ। তাহলে এই পরিমাণ তোমাকে এম জি এইচ, তাহলে এই পরিমাণ তোমাকে কার্য করতে হচ্ছে বস্তুটাকে এইচ পর্যন্ত ওপর দিকে তুলতে গেলে, ঠিক আছে। তাহলে এই কৃতকার্যটাই কী হচ্ছে বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়, ঠিক আছে। এটাই হচ্ছে কি স্মৃতিশক্তি। এই যে বললাম যেটা এখানে, এইটা সবসময় মনে রাখবে, অভিকর্ষের বিরুদ্ধে কোনো একটা বস্তুকে ওপর দিকে তুলতে গেলে, ঠিক আছে, ওপর দিকে তুলতে গেলে কৃতকার্য সময় হচ্ছে কি যে কৃতকার্য করছি সেটাই ওখানে স্মৃতিশক্তি হিসাবে ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে, রূপান্তরিত হয়ে যায়। তাহলে এইটাই হচ্ছে কি স্মৃতিশক্তি।
ঠিক আছে। তাহলে দেখো এখানে এম মানে হচ্ছে কি বস্তুটার ভর, বস্তুর ভর, ভর মানে এটা কি ওই বস্তুর যেটা নিচ্ছ সেটার নির্দিষ্ট ভর আছে, তার মানে এটা ধ্রুবক। আবার জি মানে হচ্ছে কি অভিকর্ষীয় ত্বরণ, এটা হচ্ছে তো অভিকর্ষীয়, অভিকর্ষীয় কি অভিকর্ষীয় ত্বরণ মানে কি এটা নির্দিষ্ট মান আছে, ঠিক আছে, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 981 হ্যাঁ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা নির্দিষ্ট মান আছে, তাহলে এইটা হচ্ছে কি ধ্রুবক, বুঝতে না। তাহলে এই দুটো ধ্রুবক, তাহলে যে কৃতকার্য যেটা আছে বা তোমার স্মৃতিশক্তি, ঠিক আছে, তাহলে স্মৃতিশক্তি বা এখানে লিখছি স্মৃতিশক্তি লিখছি, তাহলে এখানে স্মৃতিশক্তি লিখছি, তাহলে স্মৃতিশক্তি যেটা আছে সব সময় কিসের উপর নির্ভর করছে, এইচটার ওপরে, ঠিক আছে, সবসময় কী হচ্ছে এইচের ওপর নির্ভর করছে, মানে কতটা ভূপৃষ্ঠ থেকে ওপরে আছে তার উপর নির্ভর, যত ওপরে থাকবে তাহলে এইচ বাড়লে তার স্মৃতিশক্তি বাড়বে, তাহলে এইচ যদি বাড়ে মানে যত হাইটটা বাড়বে ভূপৃষ্ঠ থেকে, উচ্চতা যত বাড়বে তত স্মৃতিশক্তির পরিমাণ বেশি হবে, আর এইচ কমে গেলে কী হয়ে যাবে, ঠিক আছে, এইচ কমে গেলে স্মৃতিশক্তিও কমে যাবে, বোঝা গেল। তাহলে এই গেল অভিকর্ষের বিরুদ্ধে কোনো একটা বস্তুর মধ্যে কী পরিমাণ স্মৃতিশক্তি সঞ্চিত হয় তার পরিমাপটা, ঠিক আছে, তার মধ্যে কী তারা কী পরিমাণ সঞ্চিত হয়, তার স্মৃতিশক্তির পরিমাণ হচ্ছে কি mgh, ঠিক আছে, mgh, তাই এটা খুব মনে রাখবে mgh, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে স্মৃতিশক্তি। তার স্মৃতিশক্তির ফর্মুলা কী হলো mgh, আর গতিশক্তির ফর্মুলা কী হলো আগেই পড়েছ হাফ mv স্কোয়ার। তাহলে গতিশক্তি সবসময় কী করে বেগের উপর ডিপেন্ড করে, আর স্মৃতিশক্তি সবসময় কী করে হাইট বা উচ্চতার ওপরে ডিপেন্ড করে, তাহলে উচ্চতা বেশি হবে স্মৃতিশক্তির পরিমাণ বেশি হবে। তাহলে প্রমাণটা বুঝতে পারলে কোনো বস্তু এইচ উচ্চতা থাকলে তার মধ্যে কী পরিমাণ স্মৃতিশক্তি সঞ্চিত হয় তার প্রমাণটা তোমরা বুঝতে পারলে, এটা আবার নিজের মতো লিখবে। এরপর আসি যান্ত্রিক শক্তির সংরক্ষণ, ঠিক আছে, যান্ত্রিক শক্তির সংরক্ষণ খুব গুরুত্বপূর্ণ, যান্ত্রিক শক্তির সংরক্ষণ, যান্ত্রিক শক্তির সংরক্ষণ, সংরক্ষণ মানে সবাই জানো সংরক্ষণ মানে হচ্ছে কি যেটা পরিবর্তন হবে না, আগে এবং পরে মানে প্রাথমিক অবস্থায় এবং অন্তিম অবস্থাতে একই পরিমাণ যান্ত্রিক শক্তি থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে সংরক্ষণ। তা যান্ত্রিক শক্তি সংরক্ষণ মানে হচ্ছে কি যদি কোনোটা বস্তুর ওপর বাইরে থেকে কোনো অপচয়ী বল, অপচয়ী মানে কি নষ্টকারী, ঠিক আছে, কোনো অপচয়ীকারী বল প্রযুক্ত না হলে, ঠিক আছে, বা উপস্থিত না হলে তাহলে কী হবে কোনো বস্তুর বা কোনো সংস্থার মোট যান্ত্রিক শক্তি সর্বদা একই থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। অপচয়কারী বল মানে তাদের সংজ্ঞাটা আমি লিখছি দেখো, অপচয়কারী বল, তাহলে অপচয়ী বল, অপচয়ী বল যদি কোনো অপচয়ী বল উপস্থিত না থাকলে, অপচয়ী বল কি আর বলছি না থাকলে কি হবে কোনো বস্তু বা সংস্থার, বস্তু সংস্থার মোট যান্ত্রিক শক্তি কি থাকবে অপরিবর্তিত থাকবে, বর্তিত থাকে। তার আগে একটু বলে দিই যান্ত্রিক শক্তি মানে ব্যাপারটা কি, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে কি, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে কি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, এই দুটো যোগফলকে বলা হচ্ছে কি যান্ত্রিক শক্তি, আগেই পড়েছ শক্তি,
যান্ত্রিক শক্তি মানে হচ্ছে কি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, সেটা যান্ত্রিক শক্তি। তাহলে দেখো সংরক্ষণ সূত্র, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ এটা। তা যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতিটি কি? সংরক্ষণ নীতিটি হচ্ছে কি, বাইরে থেকে কোনো অপচয়ী বল প্রযুক্ত না হলে, ঠিক আছে, তাহলে কী হবে, বস্তুটার মোট যান্ত্রিক শক্তি মানে হচ্ছে কি মোট গতিশক্তি এবং স্থিতিশক্তির পরিমাণটা সবসময় কি একই থাকবে, যে কোনো অবস্থানে হচ্ছে কি দুটোর যোগফলটা একই থাকবে, বোঝা গেল, কোনো পরিবর্তন হবে না। ব্যাপারটা হচ্ছে কি অপচয়ী বল ব্যাপারটা কি, অপচয়ী বল বলতে একটা কি ঘর্ষণ বল, ঠিক আছে, ঘর্ষণ বল একটা অপচয়ী বল, ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল ব্যাপারটা কি, ঘর্ষণ বল দেখো এর একটা টেবিল আছে, টেবিলের একটা বই আছে, এই বইটাকে এদিকে ধাক্কা দিতে দিলে, তাহলে ধাক্কা দিলে কী হবে, এই বইটা কিছু দূর গিয়ে এখানে গিয়ে দাঁড়িয়ে যাবে, তাই তো। এটা তো অনন্তকাল চলে যাবে না, কিছু দূর গিয়ে সেটা থেমে যাবে। তো কেন থেমে যাবে, কারণ থেমে আছে, তুমি যে এদিকে বল প্রয়োগ করে এটাকে গতিশীল করছো, বল প্রয়োগের গতি, তার এই গতির বিরুদ্ধে এই যে মেঝে যেটা আছে, টেবিল যেটা আছে, কী করে এই দিকে একটা বল প্রয়োগ করে, ঠিক আছে। তাহলে তুমি যে বলটাকে গতিশীল করছো, সেটাকে তুমি এর যে বাধা আছে, টেবিলটার বাধা, সেটাকে অতিক্রম করে তুমি তবেই সেটা গতিশীল করছো, ঠিক আছে, তবেই সরে যাচ্ছে। তাহলে এই টেবিলটা সবসময় কী করছে, এই বস্তুটাকে থামানোর চেষ্টা করছে, মানে এর গতির বিরুদ্ধে কাজ করছে, ঠিক আছে। তখন ধাক্কা দিলে কী হবে, আস্তে আস্তে এই গতির বিরুদ্ধে কাজ করতে 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 এই বস্তুটাকে একসময় এই ঘর্ষণ বলের সঙ্গে সমান হয়ে যাবে, দিয়ে থেমে যাবে, বোঝা গেল। তাহলে এই যে ঘর্ষণ বল, এই কী করছে, এই গতির বিরুদ্ধে কাজ করছে, তার মানে এটা কি অপচয় করছে। আমি কি করছিলাম, এই বস্তুটাকে এই দিকে ঠেলছিলাম, আর ঘর্ষণ বল কী করছে, এই দিকে কাজ করছে, মানে গতির বিরুদ্ধে। তাহলে এই কী করছে, অপচয় করছে, আমার যে শক্তিটা প্রয়োগ করলাম সেটাকে অপচয় করছে। তাহলে এই ধরনের বল যদি কোনো বস্তু সংস্থার মধ্যে উপস্থিত না থাকে, কাজ না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যান্ত্রিক শক্তি, মানে মোট যে যান্ত্রিক শক্তি, এটা পুরোটাই কী হয়ে যায়, গতিশক্তি এবং স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়, ঠিক আছে। আর যদি ঘর্ষণ বল থাকে কী হয়ে যাবে, ওই যান্ত্রিক শক্তির কিছু অংশ ওই ঘর্ষণের বিরুদ্ধে কাজ করতে যা চলে যাবে, শক্তি নষ্ট হবে। আর সেক্ষেত্রে কিন্তু যান্ত্রিক শক্তির পরিমাণটা ধ্রুবক থাকবে না। যান্ত্রিক শক্তি কিছু পরিমাণ যদি ঘর্ষণের বিরুদ্ধে কাজ করতে চলে যায়, তাহলে পুরোটা এই স্থিতিশক্তি এবং গতিশক্তি রূপান্তরিত হচ্ছে না। তাহলে স্থিতিশক্তি গতিশক্তি যোগ করলে আগের অবস্থায় আগের যান্ত্রিক শক্তিটা তুমি পাবে না, বোঝা গেল, কারণ কিছু পরিমাণ যান্ত্রিক শক্তি ঘর্ষণের বিরুদ্ধে কাজ করতেই চলে গেছে, তাহলে সেক্ষেত্রে ধ্রুবক থাকবে না। ওই জন্যই সংজ্ঞাটা বলা হয়েছে যে অপচয়কারী বল উপস্থিত না থাকলে, ঠিক আছে, তবেই কোনো বস্তু সংস্থার যান্ত্রিক শক্তি হচ্ছে কি পুরোটাই কী হয়ে যায়, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, মানে পুরোটাই গতিশক্তি এবং স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়, অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হবে না, ঠিক আছে। তখন সেটাকে বলা হচ্ছে কি যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি। যেমন ধরো কোনো একটা বস্তু ধরো এখানে আছে, একটা বস্তুকে কী করছো, তুমি ওপরের দিকে ছুঁড়ে দিলে, ঠিক আছে, সর্বোচ্চ অবস্থান এই পজিশনে গেল, তাহলে এই পজিশনে যাওয়ার পর কী হচ্ছে, এখানে হচ্ছে কি স্থিতিশক্তি, মানে এটা ধরলাম ইপি, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি ইংরেজি, তাই ইপি ধরলাম, এটা হচ্ছে সর্বোচ্চ হয়। আর এখানে কি বস্তুটা স্থির হয়ে গেছে, সর্বোচ্চ অবস্থানে স্থির হয়ে গেছে, স্থির হয়ে যাওয়া মানে কি বেগ v0, ঠিক আছে, বেগ v0, তাহলে এখানে v0 মানে এখানে গতিশক্তি কেটা আছে কি 0 হয়ে যায়। তাহলে এই অবস্থানে হচ্ছে কি, তাহলে এই অবস্থানে টোটাল যান্ত্রিক শক্তি কী হয়ে যায়, ইপি প্লাস কে, ঠিক আছে। তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ইপি হয়ে যায়। তাহলে এখানে শুধুমাত্র কি সর্বোচ্চ অবস্থানে কী থাকে, শুধুমাত্র স্থিতিশক্তি থাকে। এরপর বস্তু যখন আবার নিচের দিকে অবস্থা নামতে থাকে, তাহলে কী হবে, বেগটা বাড়ছে আর হাইটটা কমছে, এইচটা কমছে, তাহলে এইচটা কমার জন্য কী হচ্ছে, ইপিটা কমছে আর কেটা বাড়ছে, ঠিক আছে। তাহলে এই যেখানে অবস্থানে গেছে সমান কী থাকে, ইপি প্লাস কে, ঠিক আছে। আরও বাড়ছে, আরও যেদিকে আলে কী হবে, আরও বেগ বাড়ছে, মানে আরও কেটা বাড়ছে, ইপিটা কমছে। তাহলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি মানে কী হচ্ছে কি, টোটালটা মানে কে প্লাস ইপি মানে হচ্ছে কি, এটা হচ্ছে স্থিতিশক্তি, এটা হচ্ছে গতিশক্তি, এই দুটো যোগফল যে কোনো অবস্থানে কি একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। হয় যে পরিমাণ কে কমবে ঠিক সেই পরিমাণ হচ্ছে কি ইপি বাড়বে, বা যে পরিমাণ ইপি কমবে ঠিক সেই পরিমাণ হচ্ছে কে বাড়বে, ঠিক আছে।
একটা যে পরিমাণে কমবে, স্থিতিশক্তি যে পরিমাণে কমবে ঠিক তত পরিমাণে হচ্ছে কি গতিশক্তি বাড়বে, বা গতিশক্তি যে পরিমাণে হচ্ছে কি কমবে স্থিতিশক্তি তত পরিমাণে বাড়বে। ঠিক আছে, তখন সেটা কী হবে, সেটা যান্ত্রিক শক্তিটা ধ্রুবক থাকবে যে কোনো অবস্থানে। ঠিক আছে, এটা কখন হবে, যদি কোনো অপচয়ী বল কাজ না করে, ঘর্ষণ জাতীয় কোনো বল কাজ না করে। ঠিক আছে, তখনই সেটা মাত্র কি, ওটা টোটাল যান্ত্রিক শক্তিটা একই থাকবে, এই হ্যাঁ অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো এটা আমরা প্রমাণ করব যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে টোটাল যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। ঠিক আছে, এটা কিন্তু প্রমাণ আছে, এই যে আগে যেটা বললাম যান্ত্রিক সংরক্ষণ নীতিটা, এটা আমরা প্রমাণ করব উদাহরণের সাহায্যে। দেখো তাহলে এই কোশ্চেনটা যা আসে এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেনটা কি আসবে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ঠিক আছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটি প্রতিষ্ঠা করো। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট। অবাধে পতনশীল বস্তু মানে কি, কোনোটা বস্তুকে ওপর থেকে নিচে ছেড়ে দিলে কোনো বাধা থাকবে না, তার মধ্যে কোনো বাধা কাজ করবে না, অবাধে পড়তে থাকবে সেটা। তো সেক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটি প্রকাশ করো, মানে ওই যে উপর থেকে নিচে পড়ে গেল তার মধ্যে যে কোনো অবস্থানে টোটাল যান্ত্রিক শক্তি মানে হচ্ছে কি টোটাল স্থিতিশক্তি প্লাস গতিশক্তির পরিমাণটা ধ্রুবক থাকবে, এটাই আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ধরো এইখানে একটা বস্তু আছে এইচ, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা ভর হচ্ছে এম। ঠিক আছে, আর এইটা হচ্ছে তোমার হচ্ছে কি ভূমি। ঠিক আছে, ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তাহলে এখান থেকে এই ভূমি থেকে এর উচ্চতা কত, এর ভূমি থেকে এর উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে, ভূমি থেকে উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এখান থেকে বস্তুটা ছেড়ে দেওয়া হলো, এখান থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দিলে কী হবে, বস্তুটা পড়তে শুরু করবে। কী হবে, একদম আমরা কোন পজিশনে নেব, একদম ভূপৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগের মুহূর্তটা নেব, মানে স্পর্শ করবে না। ঠিক আছে, এর মধ্যে এই যে বস্তু এবং ভূমির মধ্যে সব থেকে কম গ্যাপ যেটা থাকবে সেটা নেব, স্পর্শ করবে না অথচ সব যে কাছে। ঠিক আছে, সেই অবস্থানটা নেব। ঠিক আছে, তাহলে এই অবস্থান নিচ্ছি, আর এই মাঝে একটা যে কোনো একটা অবস্থান নেব। তাহলে এই তিনটে অবস্থানে মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ স্থিতিশক্তি বা গতিশক্তি বের করলেই আমরা এটা প্রমাণ পেয়ে যাব। তাহলে এখানে একটা অবস্থান নিলাম, এই অবস্থানে একটা নিলাম, ধরো এখান থেকে এটার দূরত্ব কত, এটার দূরত্ব হচ্ছে H1। ঠিক আছে, H1 দূরত্ব নেওয়া হলো, এটা একটু বাঁকা হয়ে গেল, এই জায়গা ধরো। ঠিক আছে, এই জায়গাটা আসছে। তাহলে দেখো, তাহলে এম বলে একটা বস্তু এই উচ্চতা থেকে আমাকে ছেড়ে দেওয়া হলো, তার ফলে কী হচ্ছে, বস্তুটা অবাধে পড়তে থাকবে। ঠিক আছে, যার ভর হচ্ছে এম হলো। তাহলে এ একটা অবস্থান ধরো, এটা হচ্ছে অবস্থান হচ্ছে এ অবস্থান, এটা হচ্ছে এ অবস্থান, এই অবস্থানটা ধরলাম হচ্ছে বি অবস্থান, আর এই অবস্থানটা হচ্ছে সি অবস্থান। এই এ বি সি তিনটে অবস্থানে মোট যান্ত্রিক শক্তি যদি একই থাকে তাহলে বুঝতে পারবো যান্ত্রিক শক্তি সংরক্ষণ হয়েছে। ঠিক আছে, সংরক্ষণ নীতিটি মেনে চলেছে। তাহলে প্রথমে এ অবস্থানে আমাকে বের করতে হবে, এ অবস্থান। ঠিক আছে, তাহলে যান্ত্রিক শক্তি মানে কি বলেছিলাম, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে কি গতিশক্তি, এটা ধরলাম ই কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি গতিশক্তি, প্লাস
স্থিতিশক্তি, ঠিক আছে, এটা ধরলাম ইপি। এরপর আমি ইকে আর ইপি ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এই অবস্থানে আমাকে প্রথমে বের করতে হবে কি ইকে, তাহলে ইকে প্রথমে বের করতে হবে, গতিশক্তি। তাহলে গতিশক্তির ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার। দেখো এই অবস্থানটা, দেখো এই যে অবস্থানটা আছে, এইখানে কি বস্তুটা কী ছিল, স্থির অবস্থায় ছিল, প্রথমে স্থির অবস্থায় ছিল, দিয়ে আমি ছেড়ে দিয়েছি ওখান থেকে, তাহলে আমার স্থির অবস্থা ছিল, দিয়ে এটা পড়তে শুরু করেছি। তাহলে এই অবস্থানে সবসময় কি বস্তুটা স্থির ছিল, ঠিক আছে। স্থির ছিল মানে কি বেগটা জিরো, তাহলে এখানে হচ্ছে কি এম ইন্টু ভি জিরো হচ্ছে, যেহেতু ভি জিরো, তাহলে কী হয়ে যাবে, ইকেটা হচ্ছে জিরো হয়ে যায়, হলো। তাহলে ইকেটা জিরো, তাহলে গতিশক্তি জিরো হলো। তাহলে এই অবস্থানে ইপি সমান কত, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কত, স্থিতিশক্তি ফর্মুলা কি এম ইন্টু জি ইন্টু এইচ, ঠিক আছে। তাহলে বস্তুটার ভর কত, বস্তুটার ভর তো এম বলা আছে, জি হচ্ছে এইচ, আর হচ্ছে জি হচ্ছে কি অভিকর্ষের ত্বরণ, মানে ঠিক আছে, এখানে একটা অভিকর্ষের ত্বরণ আছে, জি আছে, আর হচ্ছে এইচ হচ্ছে বস্তুটার উচ্চতা, মানে ভূমি থেকে বস্তুটা কত উঁচুতে আছে সেটা হচ্ছে এইচ, ঠিক আছে। তাহলে এটা ইপি, তাহলে কী হলো এম জি এইচ। তাহলে টোটাল যান্ত্রিক শক্তি ই মানে কী হবে, টোটাল যান্ত্রিক শক্তি মানে ইপি প্লাস ইকে, এটা। তাহলে এখানে ইপি সমান কী ছিল, এম জি এইচ, আর ইকে সমান কী হয়েছিল, এই জিরো বেরিয়েছিল। তাহলে টোটাল ই সমান কী হলো, এম জি এইচ। তাহলে এ অবস্থানে হচ্ছে কি, এ অবস্থানে ই সমান কত হলো, এম জি এইচ, যান্ত্রিক শক্তি হলো এম জি এইচ, ঠিক আছে। এরপর আসবো কি বি অবস্থানে, বি অবস্থানে যান্ত্রিক শক্তি, বি অবস্থানে কি আছে, বি অবস্থান, দেখো এই অবস্থানটা বি। তাহলে দেখো এখানে, তাহলে এখানেও কী হবে, ই সমান কি যান্ত্রিক শক্তি, ই টোটাল যান্ত্রিক শক্তি কী হবে, ই সমান হচ্ছে কি ইপি প্লাস ইকে। তাহলে ইপি মানে কি, ইপি মানে হচ্ছে কি স্থিতিশক্তি, মানে হচ্ছে কি বস্তুর ভর তো একই থাকবে, পরিবর্তন হবে না। জি মানে অভিকর্ষের ত্বরণ, এটা পরিবর্তন হবে না, ধ্রুবক। আর এইচ মানে কি ভূমি থেকে কত উঁচুতে আছে, তাহলে এখান থেকে ভূমি থেকে কত উঁচুতে আছে, ভূমি থেকে দেখো টোটালটা, দেখো টোটালটা এইচ। তারপরে এ অবস্থান থেকে বি অবস্থানে এসছে কত দূরত্বে, এইচ ওয়ান দূরত্বে, তাহলে এইটুকু অবস্থান কত হবে, এইচ মাইনাস এইচ ওয়ান, মানে টোটালটা থেকে এইটুকু অংশ বিয়োগ দিলাম, তাহলে কত হচ্ছে, তাহলে এইচ মাইনাস এইচ ওয়ান, তাহলে এইটা হচ্ছে কি দূরত্ব, ভূমি থেকে দূরত্ব, তাহলে এইচটা কী হবে, এইচ মাইনাস এইচ ওয়ান। সবসময় এইচটা মনে রাখবে ভূপৃষ্ঠ থেকে কত উঁচুতে আছে, ঠিক আছে। তাহলে এটা গুণ করে দাও, এম জি এইচ মাইনাস এম জি এইচ ওয়ান, এটা গেল বি অবস্থানে স্থিতিশক্তি। এরপর বি অবস্থানে গতিশক্তি বের করব, ইকে, ঠিক আছে। ইকে মানে হচ্ছে কি, সবসময় কী হয়, হাফ এম ভি স্কোয়ার। এর বেগটা কত, দেখো ছবিটা দেখো এ অবস্থানে বস্তুটা স্থির ছিল, এরপর বস্তুটা পড়তে শুরু করেছে নিচের দিকে, তার মানে বেগ ক্রমশ বাড়ছে, কারণ কি ত্বরণ কত আছে, জি মানে হচ্ছে কি অভিকর্ষের ত্বরণ মানে কি বেগ বৃদ্ধি, ক্রমশ বেগ বৃদ্ধি হচ্ছে, বেগ বাড়তে বাড়তে এই পজিশনে বি পজিশনে ধরো বেগটা হয়েছে কত, হয়েছে কত ভি ওয়ান, ঠিক আছে। আর ত্বরণটা কত আছে, জি, ঠিক আছে। তাহলে এই অবস্থানে আমাকে, তাহলে বেগটা কত হচ্ছে ভি ওয়ান, তাহলে এই ভি ওয়ানটা আমাকে এখানে কত দেখো কত হচ্ছে, এম সমান এম ভি ওয়ান স্কোয়ার। এই বেগটা ভি ওয়ান, এই ভি ওয়ানটা তো আমরা জানি না কত, মানটা কত, তাহলে ভিটাকে আমরা এম জি এইচ এই দিয়ে প্রকাশ করতে হবে, কারণ কি এম জি এইচ এই মানগুলি আমার জানা আছে, বস্তুটা কত, ওজন কত আমরা সহজেই বের করতে জানি, তারপর বস্তুটার হাইট কত দূরে আছে এটা জানা আছে, জি মানে ধ্রুবক মান জানি 9.81, তার মানে তাহলে গতিশক্তি যেটা আছে বের করতে হলে কী হবে, ভি ওয়ানটাকে আমরা এম জি এইচ দিয়ে প্রকাশ করব, কারণ কি ওই মুহূর্তে আমাদের কত বেগ ছিল বস্তুটা আমাদের বের করা সম্ভব নয়,
তাই আমরাকে ভি ওয়ানটাকে mgh দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? তবে আমরা গতিশক্তির মানটা বের করতে পারবো। তাহলে দেখো কী করে বের করব। তাহলে এখানে দেখো বস্তুটা কী কী ছিল দেখো, প্রাথমিক অবস্থান মানে এ অবস্থান, ইউ সমান কি প্রাথমিক অবস্থান, প্রাথমিক অবস্থান কী ছিল, ই সমান 0, কারণ কি প্রাথমিক অবস্থান কোনটা, প্রাথমিক অবস্থান হচ্ছে তোমার এ পজিশনটা হচ্ছে প্রাথমিক অবস্থান, মানে এ অবস্থানে কী ছিল, বস্তুটা স্থির ছিল, ঠিক আছে? যেহেতু এ অবস্থানে বস্তু কী ছিল, স্থির ছিল, ঠিক আছে? তাই ইউ সমান হচ্ছে কি 0। অন্তিম বেগ v1, ভি সমান কী হচ্ছে v1, মানে অন্তিম বেগ মানে যে বি অবস্থানে বেগটা, অন্তিম বেগ মানে এটা হচ্ছে বি অবস্থানে, ঠিক আছে? ত্বরণ কত দেওয়া আছে, ত্বরণ হচ্ছে কি অভিকর্ষীয় ত্বরণ, এখানে এ সমান কি অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ জি। তাহলে দেখো ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, হ্যাঁ, জি দেওয়া আছে, আর এখানে সরণ কত দেওয়া আছে, সরণ হচ্ছে h1 হয়েছে, মানে এ অবস্থান থেকে বি অবস্থানে এসছে, এই যে এ অবস্থান থেকে বি অবস্থানে এসছে, তাহলে এইটুকু সরণ হয়েছে, তার কত সরণ হয়েছে, h1 সরণ হয়েছে, তাহলে এখানে সরণ হয়েছে কত h1, ঠিক আছে? তাহলে দেখো ইউ ভি এই এস পেয়ে গেছি, এস সরণ মানে কি এস, ঠিক আছে? সরণ করে এস, এইগুলো পেয়ে গেছি। তাহলে এই ফর্মুলা দিয়ে কী করে আমরা বের করবো, কোন ফর্মুলা ইউজ করব, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলা ইউজ করব। আগে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে যে ফর্মুলাগুলো ছিল, 5টা ফর্মুলা ছিল, তার মধ্যে এই ফর্মুলা ইউজ করতে হবে। ভিটা পেয়ে গেছি, ইউটা জানি, ভিটা আমাকে বের করতে হবে, ইউটা জানি, এটা অভিজ্ঞতা ত্বরণ, এসটা আছে h1, এগুলো তো এখানে ভিটা বের করতে পারবো। আর বাকি যে ফর্মুলা আছে সেগুলো টাইম দেওয়া আছে, তাহলে এখানে টাইম তো দেওয়া নেই, তাই টাইম দেওয়া ফর্মুলাগুলো ব্যবহার করবো না, তার মানে এই ফর্মুলাটাই আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে এখানে ভি মানে কি অন্তিম বেগ, মানে কি v1 স্কোয়ার, v1 অন্তিম বেগ মানে বি অবস্থানে বেগ, তাহলে এটা হচ্ছে কি v1 স্কোয়ার, ঠিক আছে? ইউ মানে প্রাথমিক বেগ, মানে এই অবস্থানে কী ছিল, প্রাথমিক বেগ হচ্ছে 0, এই দেখো এখানে 0 ছিল, এখানে 0 স্কোয়ার মানে 0ই হবে। 2as, এ মানে হচ্ছে ত্বরণ, মানে কী হচ্ছে এখানে অভিকর্ষীয় ত্বরণ, জি, এস মানে সরণ কত হয়েছে, এ থেকে বিতে কত দূরত্ব এসছে, h1 দূরত্ব এসছে, তাহলে এখানে v1 স্কোয়ার সমান কত হলো 2gh1, তাহলে এখানে বসিয়ে দেবো ভি এম ইন্টু v1 স্কোয়ার জায়গায় বসিয়ে দেবো কত 2gh1, তাহলে 2 কেটে গেল, তাহলে mgh1, ঠিক আছে? তাহলে mgh1 হলো। তাহলে বি অবস্থানে টোটাল যান্ত্রিক শক্তি মানে কি হচ্ছে, ই সমান হচ্ছে কি ইপি প্লাস ইকে, তাহলে এটা হচ্ছে কি হয়েছে ইকে, ঠিক আছে? এটা হচ্ছে ইকে। তাহলে ইপি সমান কত পেয়েছিলাম, এখানে দেখো ইপি সমান হচ্ছে mgh মাইনাস কী হয়েছে mgh1, তাহলে mgh মাইনাস mgh1, আর ইকেও সমান কত পেলাম প্লাস mgh1, ঠিক আছে? প্লাস mgh1, দেখো mgh1 mg কেটে গেল, তাহলে এখানে কত হলো mgh। তাহলে বি অবস্থানে মোট যান্ত্রিক শক্তি, এটা মানে হচ্ছে কি ই সমান কি মোট যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি কত হলো mgh। তাহলে এ অবস্থানে হয়েছিল mgh, বি অবস্থানে হলো mgh। এরপর আসছি সি অবস্থানে, মানে একদম পুরো ভূমির ঠিক আগের অবস্থাতে, মুহূর্তে ভূমি স্পর্শ করার ঠিক আগের অবস্থায়, এই অবস্থানে। তাহলে এই অবস্থানে আমাদেরকে মোট যান্ত্রিক শক্তি বের করতে হবে। তাহলে মোট যান্ত্রিক শক্তি মানে হচ্ছে কি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি,
তাহলে এখানে তাহলে আমাকে প্রথমে বের করতে হবে কি ইপি বের করতে হবে। ইপি মানে হচ্ছে কি এম জি এইচ মানে ভূপৃষ্ঠ দূরত্ব। তাহলে এইচটা কি এখানে জিরো, এম জি এইচ মানে জিরো, কেন হচ্ছে কি ভূপৃষ্ঠের একদম পুরো সংলগ্ন অবস্থায় আছে, ঠিক আছে, একদম এই যে ভূপৃষ্ঠ সংলগ্ন অবস্থা জুড়ে এইচ জিরো। তাহলে এই জিরো হওয়ার জন্য কী হচ্ছে নিচের সি অবস্থানে স্থিতিশক্তি কত হচ্ছে জিরো হচ্ছে, ঠিক আছে, স্থিতিশক্তি জিরো হলো। এরপরে আসছে ইকে বা গতিশক্তি, ইকে বা গতিশক্তি। তাহলে ইকে বা গতিশক্তি কত হচ্ছে এখানে আমরা জানি প্রত্যেকেই, মান কত গতিশক্তি মান এম ভি স্কোয়ার, ঠিক আছে, এম ভি স্কোয়ার। দেখো তাহলে এটার নিচে সি অবস্থানে এর বেগ কত হবে আমাকে বের করতে হবে। দেখো প্রথমে দেখো এখানে স্থির ছিল, এই অবস্থানে স্থির ছিল, তারপর বেগ বাড়ছে, ক্রমশ বেগ বাড়ছে, কারণ কি ত্বরণ কত জি দেওয়া আছে, জি মানে বেগ বৃদ্ধি, যত যাবে নিচের দিকে তত বেগ বাড়বে। তাহলে এ ঠিক আছে, তাহলে এই অবস্থানে বেগ হচ্ছে মনে করো ভি টু, এই অবস্থানে মনে করো অন্তিম বেগ হচ্ছে কত, এই অবস্থানে অন্তিম বেগ ভি সমান কত হচ্ছে ভি টু, মানে বেগটা বাড়ছে, এখানে ভি টু মানে হচ্ছে কি ভি টু গ্রেটার দেন হচ্ছে ভি ওয়ান, কারণ যেহেতু ত্বরণ আছে, ত্বরণ মানে বেগ বাড়ছে, সময় আর কি যত নিচের দিকে আসবে ত্বরণ বেগটা বাড়ছে, ঠিক আছে। তাহলে এই অবস্থানে হচ্ছে কি বেগটা হচ্ছে ভি টু। তাহলে এখানেও জি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, ঠিক আছে, সরণ কত হয়েছে উপর থেকে, মানে এই অবস্থান থেকে ধরবো, এই অবস্থান থেকে সরণ কত হয়েছে, এই অবস্থানে সরণ ছিল এ থেকে এইচ পর্যন্ত সরণ হয়েছে, এ সমান হচ্ছে এইচ সরণ হয়েছে এইচ, মানে এ থেকে সিতে এসছে, মানে এখানে এ থেকে সিতে এসছে, তা সরণ কত হচ্ছে এস মানে সরণ এইচ হয়েছে, ঠিক আছে। প্রাথমিক বেগ কত ইউ সমান কি প্রাথমিক বেগ জিরো, মানে এ অবস্থানে প্রাথমিক বেগ কত ছিল জিরো। তাহলে ইউ পেয়ে গেছি, এস পেয়ে গেছি, এ পেয়ে গেছি, মানে জিটা পেয়ে গেছি। তাহলে এখান থেকে ভি টুর মানটা বের করে নেবো ঠিক আগের মতোই। তাহলে এখান থেকে তাহলে এটা মানে হচ্ছে কি হাফ এম ভি টু স্কোয়ার সি স্কোয়ার, তাহলে ভি টুর মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে, এটা মানটা বের করতে হবে। তাহলে ইউ সমান হচ্ছে কি প্রাথমিক বেগ জিরো, ঠিক আছে, সরণ কত হয়েছে সরণ, এস সমান কত হয়েছে এইচ, মানে এই অবস্থান থেকে বি সিতে এসছে এইচ, তারপর আর কি আছে এ মানে কি ত্বরণ, মানে এখানে কি অভিকর্ষের ত্বরণ। তাহলে এই তিনটে এগুলো পেয়ে গেছি। তাহলে কোন ফর্মুলা ইউজ করব, ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এখানে ভি মানে কী হবে ভি টু স্কোয়ার, যেটা বের করতে হবে ইউ মানে কি হচ্ছে জিরো, প্রাথমিক বেগ জিরো, টু ইন্টু এ মানে কি এখানে অভিকর্ষের ত্বরণ জি, এস মানে হচ্ছে কি এইচ উচ্চতা, তাহলে কত হচ্ছে টু জি এইচ। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো, এখানে মানটা কত বসিয়ে দেবো দেখো হাফ এম ভি স্কোয়ার সমান কত হচ্ছে টু জি এইচ, টু টু কেটে দাও এম জি এইচ। তাহলে এই অবস্থানে হলো কত এম জি এইচ। তাহলে সি অবস্থানে মোট যান্ত্রিক শক্তি ই সমান কত হচ্ছে ইপি মানে স্থিতিশক্তি প্লাস ইকে মানে গতিশক্তি। তাহলে ইপি কি জিরো বেরিয়েছিল আর গতিশক্তি কত বেরোলো এম জি এইচ, ঠিক আছে, এম জি এইচ। তাহলে দেখো এখানে প্রতিটাতেই হচ্ছে কিন্তু ই সমান হচ্ছে কি এম জি এইচ, মানে যান্ত্রিক শক্তি একই দেখছে। সি অবস্থানে ওইটা হলো, তাহলে দেখো আবার বি অবস্থানে দেখো এখানে একটা আছে ই সমান কত হয়েছে, এখানে দেখো এম জি এইচই হয়েছে, ঠিক আছে। আবার দেখো এখানে আছে বি এ অবস্থানে, দেখো এ অবস্থানে কত হয়েছে, তাহলে এই অবস্থানটা হচ্ছে কি এই যে এই অবস্থান, এই যে এই অবস্থানে এম জি এইচ হয়েছে, এই যে এম জি এইচ, এই যে এম জি এইচ অবস্থানে এম জি এইচ। তার মানে কি অবাধে পতনশীল বস্তু তুমি যে কোনো অবস্থানে এই জায়গা নিলেও তুমি যে কোনো অবস্থানে এই মাঝে যে কোনো অবস্থানে কী হবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি অর্থাৎ কি মোট যান্ত্রিক শক্তিটা কী হয়ে যায় পুরোপুরি গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটোতেই রূপান্তরিত হয়ে যায়, ঠিক আছে, ভাগ হয়ে যায়। অন্য কোনো এই গতিশক্তি স্থিতিশক্তি ছাড়া অন্য কোনো শক্তিতে সে ভাগ হয় না, ঠিক আছে, অন্য কোনো শক্তিতে সেটা ব্যয় হয় না।
পুরোপুরি স্থিতিশক্তি এবং গতিশক্তিতেই সেটা রূপান্তরিত হয়ে যায়, ঠিক আছে। এবং দুটোর যোগফল যে কোনো অবস্থানে সমান হবে, একই থাকবে, ঠিক আছে। আর যখনই তোমরা এই যে বস্তুটা আছে ভূমিস্পর্শ করবে কী হবে, ভূমিস্পর্শ হলে কী হবে, সেটা শব্দশক্তি, তাপশক্তি এগুলোতে রূপান্তরিত হয়ে যাবে, তখন যান্ত্রিক শক্তি আর ধ্রুবক থাকবে না, ঠিক আছে। ওই জন্যই ভূমিস্পর্শ করা ঠিক আগের অবস্থায় নেওয়া হয়েছে, ঠিক আছে। যখনই তুমি ভূমিস্পর্শ করবে বস্তুটা কী হবে, তাপশক্তি মানে যখনই ধপাস করে পড়বে কী হয়ে যাবে, তাপশক্তি, শব্দশক্তি এগুলোতে রূপান্তরিত হয়ে যাবে, তখন তোমার স্মৃতিশক্তি আর গতিশক্তিতে পুরোপুরি রূপান্তরিত হবে না, তাই তখন অবস্থানে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে না, ঠিক আছে। তাই ভূমিস্পর্শ করা ঠিক আগের মুহূর্তটাই আমাদের কনসিডার করতে হবে, অতদূর পর্যন্ত থাকি মোট ধ্রুবক থাকে, বোঝা গেল। তাহলে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমি এই কার্যক্ষমতা শক্তির গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, অঙ্ক করাবো, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত থাক।